আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। যদিও এই ঘটনায় বাংলাদেশের সন্ত্রাসীদের যোগ স্পষ্ট হয়েছে দুই বাংলাদেশির গ্রেপ্তারের ঘটনায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে লালকেল্লার কাছে পার্কিং লট পর্যন্ত ওই দুজন বাংলাদেশের নাগরিক ওই গাড়িতেই ছিল এবং বিস্ফোরণের পর তারা দিল্লি রেল স্টেশন থেকে জম্মু হয়ে পহেলগাঁও যাওয়ার জন্যে ট্রেন ধরে। তাদের গ্রেপ্তার করা হয় জম্মু রেল স্টেশনে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস 11ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দিল্লির লালকেল্লার কাছে রেড ফোর্ট মেট্রো স্টেশনের নিকটবর্তী বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এই ঘোষণার কিন্তু একটা অর্থ আছে। যতক্ষণ না এই ঘোষণা হয়েছে ততক্ষণ এটা সন্ত্রাসী ঘটনা নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে এই নিয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু সরকার এই ব্যাপারকে আর ওই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে সেইটা বলেনি, পরিষ্কার বলেছে সন্ত্রাসী ঘটনা। 10 নভেম্বরের সন্ধ্যায় এই বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে আছে কয়েকজন ভারতীয় চিকিৎসক এবং দুজন বাংলাদেশি নাগরিক। প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে টেরার মডিউল এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটি পাকিস্তান ভিত্তিক জঈশ-ই-মোহাম্মদ এবং অন্যান্য উগ্রপন্থী সংস্থার সঙ্গে যুক্ত। ভারতের তদন্তকারী সংস্থাগুলো প্রায় 2900 কিলোগ্রাম বিস্ফোরক উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট সেটা ফরিদাবাদে সংগ্রহ করতে পেরেছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এটি মূলত বৃহত্তর এবং আরও বিস্তৃত আক্রমণের অংশ ছিল, যা 200টি জায়গাতে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা ছিল। 2011 সালের মুম্বাই হামলার মতো বিস্তৃত সন্ত্রাস পরিচালনার লক্ষ্য ছিল এখানে। সিএনএন এবং অন্যান্য প্রধান আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম স্পষ্টভাবে লক্ষ্য করেছে যে ভারত সরকার সরাসরি এখনো পর্যন্ত পাকিস্তানের নাম উল্লেখ করে অভিযোগ করেনি, যদিও তার পরদিন পাকিস্তানের একটি বিস্ফোরণে ভারতের নাম উল্লেখ করেছে তারা। কিন্তু ভারত যদিও পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবুও পাকিস্তানে অবস্থিত জঈশ-ই-মোহাম্মদের সঙ্গে এই ঘটনায় অভিযুক্তদের সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে তদন্ত এখনো চলমান। যদিও এই ঘটনায় বাংলাদেশের সন্ত্রাসীদের যোগ স্পষ্ট হয়েছে দুই বাংলাদেশির গ্রেপ্তারের ঘটনায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে লালকেল্লার কাছে পার্কিং লট পর্যন্ত ওই দুজন বাংলাদেশের নাগরিক ওই গাড়িতেই ছিল এবং বিস্ফোরণের পর তারা দিল্লি রেল স্টেশন থেকে জম্মু হয়ে পহেলগাঁও যাওয়ার জন্যে ট্রেন ধরে। তাদের গ্রেপ্তার করা হয় জম্মু রেল স্টেশনে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্বীকার না করেও উপায় ছিল না, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে পরিষ্কারভাবে। পহেলগাঁওয়ে 22 এপ্রিল 26 জন হিন্দু টুরিস্টকে তাদের ধর্ম জিজ্ঞেস করে জানা গেছে যখন তারা হিন্দু তখন তাদের খুন করা হয়েছিল। ভারত সরকার স্পষ্ট প্রমাণ পেয়েছিল যে এই খুনিরা স্থানীয় নয়, তারা সবাই পাকিস্তানি। যদিও স্থানীয় স্তরে তাদের সহযোগীরা ছিল। স্থানীয় সহযোগীদের পরে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে যে দুজন তারা পরে খুন হয়েছে। কিন্তু ভারত
অপেক্ষা করেনি। পাকিস্তানি সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে শিক্ষা দিতে 22শে এপ্রিলের পর 7ই মে রাত্রে সন্ত্রাসী জঙ্গিদের 9টি ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা করে সেসব ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপর পাকিস্তানে ভারত হামলা করলে 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং সেখানে কি ফলাফল সেটাও সবাই জানেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কেউ পাকিস্তানি নয়। অভিযুক্তরা সবাই ভারতের নাগরিক, আর বিদেশি বলতে মাত্র 2 জন, তারা বাংলাদেশের। বাংলাদেশে যদি বর্তমানে শেখ হাসিনার সরকার থাকতো তাহলে বলা যেত যে বিস্ফোরণে জড়িত বাংলাদেশিরা সরকারের প্রশ্রয় ও মদত ছাড়াই এই কাজে যুক্ত হয়েছে। কিন্তু ইউনূস সরকার গত 1.5 বছর যেভাবে ধর্মীয় উগ্রপন্থীদের, সন্ত্রাসীদের জেল থেকে ছেড়েছে, তাদের নানাভাবে মদত দিয়েছে এবং সর্বোপরি ভারতের বিরুদ্ধে শত্রুতার যে পর্যায়ে নিয়ে গেছে, তাতে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায় ইউনূস সরকার এড়াতে পারে না। স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে, ইউনূস সরকারের যদি দায় থাকে, তাদেরকে যদি অভিযুক্ত করা যায় পাকিস্তানের সরকারের মতো, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে ঘোষিত নীতি বর্তমানে আছে সেই অনুযায়ী সম্পূর্ণ যুদ্ধ না হোক, অন্তত বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা যদি পাকিস্তানের মতো পাল্টা দেয়ার বাসনা যদি হয় ইউনূস মিয়ার বাংলাদেশের, তাহলে যাকে বলে পুরোপুরি যুদ্ধ, সেটাতে নামতে বাধ্য হবে ভারত। কিন্তু সেটা পরের কথা। আপাতত আমরা যাই সার্জিক্যাল স্ট্রাইকে। তার আগে দেখা যাক সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইলে সেটা কবে নাগাদ করতে পারবে ভারত বা করবে। পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল 7ই মে, অর্থাৎ 22শে এপ্রিল পহেলগাঁও কাণ্ডের 15 দিন পর। তার আগে 2019 সালে পুলওয়ামা কাণ্ডের পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বালাকোট বিমান হামলা করেছিল ভারত 12 দিন পর। 2016 সালেও উরি আক্রমণের বদলা নেয় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে কদিন পর? 11 দিন পর। এই হিসেবে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ভারতীয় আক্রমণের বড়সড় সম্ভাবনা আছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় জঙ্গিদের ঘাঁটি আছে? সত্যি বলতে কি, এ ব্যাপারে আগে তেমন কিছু আমি জানতাম না, খোঁজ খবর সেরকম ছিল না, কারণ পাকিস্তানের জঙ্গি ঘাঁটির বিষয়ে আমরা বেশি জানতাম, তাদের কথা বেশি শুনতাম। কিন্তু বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোর ব্যাপারে টুকটাক তাদের জঙ্গিরা এখানে এসছে, ঝামেলা করেছে, সেগুলো ঠিক, কিন্তু তাদের জঙ্গি ঘাঁটি কোথায় কি আছে সেটা আমিও জানতাম না, স্বীকার করে নিলাম। তাই দিল্লিতে একজনকে ধরতে হলো। ভদ্রলোক আগে রয়ে কাজ করতেন, বছর 2-3 হলো তিনি অবসর নিয়েছেন। বাংলাদেশে বেশ কিছু বছর পোস্টিং ছিল তার, কারণ তারও মাতৃভাষা বাংলা। জানতে চাইলাম তার কাছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক হলে সেটা বাংলাদেশের কোথায় হতে পারে। এর উত্তরে আমি তো ভেবেছিলাম 1-2 জায়গার নাম করবেন, তিনি তো একটা লম্বা জায়গার লিস্ট, জঙ্গি ঘাঁটির লিস্ট আমাকে দিলেন। বললেন বাংলাদেশে জঙ্গিদের যে এত ঘাঁটি আছে, সত্যি করে বলছি আমি জানতাম না। শেখ হাসিনার আমলে এইসব ঘাঁটিগুলোর বেশিরভাগ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু গত 1.5 বছরে এরা আবার যথেষ্ট সক্রিয় হয়েছে। সৌজন্য মোহাম্মদ ইউনূস, শান্তির নোবেল জয়ী। কোথায় আছে এই ঘাঁটিগুলো? বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির অবস্থান সম্পর্কে ভারতীয় গোয়েন্দা, দেশীয় সিকিউরিটি বাহিনী
এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছেও নিশ্চিত তথ্য রয়েছে। কি সেই তথ্য? প্রথম নাম চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম হিল ট্র্যাক্ট। এটা হচ্ছে সর্বোচ্চ জঙ্গি ঘাঁটির ঝুঁকির জায়গা। এটি সন্ত্রাসী অবকাঠামোর প্রধান কেন্দ্র। বান্দরবান জেলায় জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিক সংযোগ পর্যন্ত স্থাপন করেছে। বিশেষত চাইখং পাড়া, রেমাক্রি ইউনিয়ন এবং থানচি ও বান্দরবান জেলার দুর্গম পার্বত্য এলাকা জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, সংক্ষেপে JFHS নামটা আবার বলি, জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, এই জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য এই অঞ্চল খুব পরিচিত। এরপরে বলি কক্সবাজার। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাছাকাছি বড় রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটি আছে। ওই RSA, রোহিঙ্গা স্যালভেশন আর্মি ইত্যাদি তাদের ঘাঁটি, এবং তারাও এখন কিন্তু ভারতের বিরুদ্ধে কাজে ব্যস্ত। আন্তর্জাতিক মিডিয়া উল্লেখ করেছে যে 2020 সালে বাংলাদেশ পুলিশ এই JFHS এর বিরুদ্ধে এখানে অভিযোগ করে। কোথায়? কক্সবাজারে। বংশখালী একটি দূরবর্তী পাহাড়ি এলাকা যেখানে ব্যাপক প্রশিক্ষণ অবস্থান রয়েছে বলে জানা যায়। এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। এবার আসি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এবার আসে সিলেট জেলায়। সিলেট জেলায় জঙ্গিদের বড় ঘাঁটি আছে। 2017 সালে নিও JMB নেতা মুসা সিলেটে একটি সুদৃঢ় জঙ্গি আড্ডায় গুলিবর্ষণে মারা গিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালিয়েছিল তখন সিলেটে 2017 সালে। বিস্তৃত সেখানে গোলমালের চিহ্ন সেখানে পাওয়া গেছে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী এবং নওগাঁওতেও JMB জঙ্গিদের ঘাঁটি আছে। 2010-11 সালে নিরাপত্তা বাহিনী এই জেলাগুলি থেকে JMB নেতাদের গ্রেপ্তার করেছিল। কবে? 2010-11 শেখ হাসিনার আমলে। রংপুরে জঙ্গিদের ঘাঁটি আছে লালমনিরহাট বিমানবন্দরে। ভারতের স্ট্রাইকের নিশানায় আছে এই অঞ্চলটি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা। ঢাকা শহরের বিশেষত বিশ্ববিদ্যালয় এবং জনসংযোগ অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশ এবং তাদের নিয়োগের জন্য এখানে জঙ্গিদের যাতায়াত এবং ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যমুনায় স্থিত বাসভবনের কাছাকাছি জঙ্গি নেতাদের বাসস্থান আছে। জঙ্গি নেতারা ঘাঁটি ছেড়ে এসে তাদের অনেকেই মোহাম্মদ ইউনূসের কাছাকাছি তারা বাড়িতে তারা অবস্থান করছে। সেখান থেকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এইসব জঙ্গি নেতাদের নিয়মিত যোগাযোগ আছে। ভারতের স্ট্রাইকের নিশানায় তাই যদি যমুনা থাকে কেউ আশ্চর্য হবেন না। এই প্রসঙ্গে বলি, গত কিছুদিন আগে বাংলাদেশের, ভারতের তো বটেই, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্রে একটি খবর বেরিয়েছিল, কেউ হয়তো খেয়াল করেননি। যমুনার ওপর দিয়ে ড্রোন ঘুরছে। এই ড্রোন হচ্ছে বাংলাদেশের নিজস্ব ড্রোন। তারা ওখান থেকে সার্ভেয়ান্স তারা রেখে দিয়েছে, পাহারা দিচ্ছে। দেখুন, পাপ করলে শাস্তি পেতে হবে, এটা ভারতের বর্তমান নীতি। এর ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশে স্ট্রাইক হবেই, আজ না হোক কাল। এর জন্য নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি? ইউনূসের মাথায় যদি সেরকম চিন্তা থাকে তবে বলে দেওয়া ভালো, তাকে আরো অনেক বেশি মূল্য দিতে হবে। ওই একদিনের এক রাতের যে আক্রমণই করুক না কেন ভারত জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশে, নির্বাচন পেছানো চলবে না, সেটা হবেই। সারা দিন আপনারা জানেন যে ঢাকা লকডাউন কেবলমাত্র ঢাকায় নয়, বলতে গেলে সারা বাংলাদেশেই সফলভাবে পালিত হয়েছে, এবং আওয়ামী লীগ শুধু নয়, সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকে লকডাউন। আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন।
আমি শুধু বলবো জাস্ট টু অ্যাড ফিউ থিংস, যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকী, সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে পোর্ট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল, এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শোগুলো আর করতে পারিনি। তার মধ্যে রবীন্দ্র সরোবর, মিরপুর 12, এখানে সব মানে শো টো সব বানচাল করে দিয়েছে জনগণ। আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন যে লকডাউন তো সফল হলো, তখন তার প্রতিক্রিয়া কি, এবং আজকে একটা ক্লাস 9-এর বাচ্চা তার ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওটা আমি জাস্ট দেখাই, উপদেষ্টার ভিডিওটা। লকডাউন নিয়ে আজকে আর আলোচনা করব না, কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম, তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ শুরুতে 12টার সময় দেওয়ার কথা ছিল, তারপর সেটা 2টোয় চলে গেছে, তারপর সেটা 2:30টায় গেছে। কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে? আমি একটু সকালে যাই। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, আপনারা জানেন, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার বাসায় সকাল 8:30টা থেকে 9টা 20 পর্যন্ত ইউনূসের 2 উপদেষ্টা আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান, তারা মিটিং করেছে। ট্রেসির বাসাতেই, গুলশানের বাসায় তারা মিটিং করেছে, এবং এই 50 মিনিটের মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় আমি এখন বলবো। তার মধ্যে একটা হলো যে ইউনূস শিবিরের 16 জন কর্মকর্তা, তার মধ্যে মন্ত্রী আছে, বিশেষ সহকারী আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত 16 জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন। তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই 16 জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়, তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে। এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি। দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইউনূস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না। তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে, ট্রেসি যেন ডক্টর ইউনূসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। তৃতীয়, তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায়, সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবং ট্রেসি কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করেছে। তারপরে ডক্টর ইউনূসের ভাষণ আপনারা শুনেছেন, মানে মানে যেটাকে বলা যায় যে আপাদমস্তক মিথ্যে মোড়া। দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে, অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সব সূচক নিচের দিকে। সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে, তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে দুর্নীতি নাকি অনেক কমেছে, অথচ তার উপদেষ্টাদের, সেই সব উপদেষ্টাদের, এপিএস পিএসদের যে দুর্নীতির কথা মিডিয়ায় আমরা শুনছি, সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে। সুতরাং তিনি আপাদমস্তক মিথ্যে কথা বলেছে। এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল, এই মিটিং এ প্রচুর বিতর্ক হয়েছে, এবং আর্মি লেফটেন্যান্ট জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আপনারা জানেন, কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর, কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে। সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে এনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনূস কারো কথা শোনেননি, এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্ত রয়েছে, আর একদিকে হলো
সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। জামাতে ইসলামী হ্যাপি হয় নাই, দে আর আনহ্যাপি। বিএনপি ভেরি মাচ আনহ্যাপি, এবং জামাতে ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা জামাত ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল, তারা আগে গণভোট চায়। বিএনপি আবার দুটো একসাথে চায়। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। জামাতে ইসলামী এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে। আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম যেটা নাকি ঐকমত্য কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি, সেটাও আজকে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন। সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না, জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইউনূস যখন ইন্টারভিউ দেন, তার বিদেশে, বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তার পাবলিক রিলেশনস ফার্ম, তার অনেক বাজেট আছে, তিনি যে দেশেই যান একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন। এবং সেই সময় তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে হাসি খুশি মুখ, কিংবা এর আগেও গত বছরেও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার যে হাসি খুশি মুখ, তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন, তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি রকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে। এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার, এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন, সেটাও তিনি এককভাবে করেছেন। তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে, মানে তার শিবিরে, জামাত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল, সেটা তো হয়নি, বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে। সো ইউনূসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে, এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি, যে বলেছে যে দিনভর যমুনায় নাটক হয়েছে। আজকে বিটিভির ক্যামেরা ক্রু সবাই এসেছিল, কথা ছিল সকাল 9টার দিকে রেকর্ডিং হবে, এবং তারা সময় মতো চলে আসছে, কিন্তু সেই রেকর্ডিং 9টায় তো হয়নি, অনেক পরে হয়েছে। এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইউনূস যে গুবলেটটা পাকালেন, তাতে তার কফিনের শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন। এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে, এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে। এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে, যেখানে বেশ কিছু লোক মারা গেছে। পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে, তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে, তালেবানরা তো অস্বীকার করেছে। এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে। অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রথমে ইন্ডিয়া, পরে তালেবানকে দায়ী করে নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ। এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান, বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা যে একটা গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা সেই জায়গাটা বজায় রাখছে। কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে বাংলাদেশের নাম জড়িয়ে যাবে, যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। প্রিয় বন্ধুরা, আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন, কবে ইউনূস যাবে, কি হবে। ইউনূস শিবিরে, ইউনূসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে। এবং এই যে বললাম কফিনের শেষ পেরেক, এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।